তো আজকে আমরা যে মেডিসিন সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে মার্কসল। ঠিক আছে, মার্কসল আমরা রেগুলার ব্যবহার করি। মার্কসল এখানে ব্যবহার করেন না এরকম পার্সন আমার ধারণা নাই। যারা প্র্যাকটিস করেন অন্তত পক্ষে তারা সবাই মার্কসল ইউজ করেন, এবং মার্কসল খুব কমনলি আমরা বিভিন্ন ধরনের ঘা, ডিসচার্জ, এই যে মুখে ঘা, তারপরে মুখ দিয়ে লালা পড়া, এই টাইপের ইগুলাতে আমরা অসুখগুলাতে আমরা মার্সল দেখা যাচ্ছে অন্য কিছু না চিন্তা করেই দিয়ে দিই, তাই না? বারবার ঠান্ডা লাগা। তো মার্কসল নিয়ে আমরা যদি প্রথম থেকে একটু আলোচনা করতে যাই, আমি একটু নিচ্ছি। মার্কসল আমরা মার্কসল যারা আমরা আসলে কি করি, আমরা প্র্যাকটিস তো যখন করি নানানজন নানান পদ্ধতি টেকনিক ইউজ করি। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা প্রেসক্রাইবার গাইড দেখে দেখে ব্যবহার করেন, প্রেসক্রাইবার গাইড ধরে ধরে মেডিসিন দেন। অনেকে আছে কিনোট প্রেসক্রাইবিং করেন, মানে কিনোট আছে যেমন এলেনের কিনোট, তারপরে আরো নানান ধরনের কিনোট আছে, ইয়ের কিনোট আছে, পাঠকের কিনোট আছে, তারপরে এই যে রাডার যারা ইউজ করেন রাডার কিনোট আছে। এটা হচ্ছে একটা কম্পাইলেশন, সব কিনোট গুলা মিলে একটা জায়গায় নিয়ে যাওয়া। এই কিনোট আমরা প্রেসক্রাইবিং অনেকেই করি, আমরাও এক সময় করতাম। একটা সময় আমি এলেন কিনোট মানে বলতে গেলে প্রায় মুখস্থই করে ফেলছিলাম, আমার মুখস্থ করতাম বসে থেকে থেকে। তো এটাও একটা প্যাটার্ন, সেটাও ভুল না। মূল বিষয় হলো সিমিলিমাম করতে আপনার যে দিক দিয়ে যাওয়ার দরকার আপনি যান। আপনার গন্তব্য চিটাগাঙে যাওয়া, এখন আপনি ঢাকা হয়ে যাবেন না আপনি বরিশালে ঘুরে যাবেন না কোন দিক দিয়ে যাবেন, এটা আপনার মূল গন্তব্যে আপনার যাওয়ানোর কথা। কিন্তু আমাদের টার্গেট হলো সবচেয়ে কম সময় কম পরিশ্রমে আমরা আমাদের মূল গন্তব্যে পৌঁছাতে চাই। তো মার্কসলের যদি আমরা কিনোটের কথা বলি, তাহলে প্রথম কিছু কিনোট আমরা পাবো। এটা হলো নাইট অ্যাগ্রাভেশন, তাই না? রাত্রেবেলা বৃদ্ধি পায়। বিছানায় গেলে যে শরীরের তাপ উৎপন্ন হয়, বেডের যে হিট থাকে, হিট অফ বেড, সেটাতে তার বৃদ্ধি হয়। ঠান্ডার মধ্যে উভয় কাতর, ঠান্ডার মধ্যেও বৃদ্ধি হয়, গরমের মধ্যেও বৃদ্ধি হয়, কোল্ড অ্যান্ড ওয়ার্ম অ্যাগ্রাভেশন। তারপরে কি ডিসচার্জ অফেন্সিভ। অফেন্সিভ অফেন্সিভ মানে কি দুর্গন্ধযুক্ত। ডিসচার্জ মানে কি এই যে আমাদের নাক দিয়ে বাড়াচ্ছে, মুখ দিয়ে বাড়াচ্ছে, ঠোঁট দিয়ে বাড়াচ্ছে, বা কান দিয়ে বাড়াচ্ছে, অথবা লিউকেরিয়া হচ্ছে, মিনস্ট্রেশন হচ্ছে, বিভিন্ন ধরনের যে তরল পদার্থগুলো আমাদের বডি থেকে বাড়াচ্ছে, সেই ডিসচার্জ গুলো হবে অফেন্সিভ, মানে গন্ধযুক্ত, দুর্গন্ধযুক্ত। কি হবে? গ্রিনিশ ইয়েলো টাইপের। গ্রিনিশ মানে সবুজাভ হলুদ টাইপের। আপনি যদি কফ ফেলেন তাহলে সবুজাভ হলুদ টাইপের কফ হবে। তারপরে হচ্ছে মার্সলের আরেকটা কিনোট সিমটম হলো সাপ্রেসড ডিসচার্জ অ্যাগ্রাভেশন। কোনো ডিসচার্জকে যদি আপনি মেডিসিন দিয়ে সাপ্রেসড করে দেন, বন্ধ করে দেন, বলপূর্বক সেটাকে থামায় দেন, সেটাতে তার সিমটম গুলা বাড়ে। ধরেন যে কোনো একটা মেডিসিন দিয়েছিলেন বা কোনো একটা ইয়েতে দেখেন ডিসচার্জ হচ্ছে, দাঁত দিয়ে রক্ত ঝরছে। এবার আপনি মেডিসিন দিলেন, দিয়ে সেটাকে সাপ্রেসড করা হলো, তাহলে মার্সেলের পেশেন্ট হলে তখন তার প্রবলেম গুলো বাড়তে থাকবে। তারপরে কি আলসারেশন, হ্যাঁ, ক্রনিক এক্সপ্লোরেশন, ক্ষতর মতন উন্ডের মতন হচ্ছে। তারপরে বলা হচ্ছে কি এটা একটা সিপিলিটিক মায়াজমের মেডিসিন, তাই না? সিপিলিটিক মায়াজমের একটা মেডিসিন হচ্ছে মার্সল, সিপিলিনাম, মার্সল, এই কাছাকাছি। তারপরে আরেকটা কিনোটি কি স্যালাভেশন অ্যাগ্রাভেশন, নাইট ইন স্লিপ, মুখ দিয়ে লালা পড়বে রাত্রেবেলায়। ঠিক আছে। তারপরে অ্যাপথাস আলসার, আমরা ওই যে বোরন দিই, কি বরিক অ্যাসিড মানে বোরন বা ওই মেডিসিন গুলা দিই। অ্যাপথাস আলসার, আলসার মুখে ওই ছোট ছোট ক্ষত টাইপের হয়। এগুলো হলো কিনোট সিমটম। তো
আপনি যদি এটা তো আমি কয়েকটা কিনোট মিলায়ে অল্প কিছু জিনিসকে হাইলাইটেড করে আপনাদের সামনে উত্থাপন করলাম, কিন্তু আপনি যদি ওই যে যেটা বললাম পাঠক বা এলেন বা ক্লার্ক বা আদার্স যারা যারা আছে তাদের ইয়েগুলা পড়েন, সব জায়গায় আপনারা মার্সলকে পাবেন ডিস্ট্রাকশন, একদম ডিস্ট্রাকশন, ধ্বংস, সিভিলিটিক ধ্বংস, দাঁতের মধ্যে ক্যারিজ হচ্ছে, ক্যারিজ মানে যে ক্ষত, হ্যাঁ হাড়ে ক্ষত হচ্ছে, অস্টিওপোরোসিস, হাড় ফুটা হয়ে যাচ্ছে, ঘাম অনেক বেশি হচ্ছে, শরীর থরথর থরথর করে কাঁপে, এগুলো খুব উল্লেখযোগ্য। তো এই রিমেডি প্রথম থেকেই অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়, ফার্স্ট থেকে চাইল্ড লাইফ থেকে অনেক বেশি অ্যাগ্রেসিভ, এবং সিফিলিটিক হওয়ার কারণে পরবর্তীতে সে ততটাই উইক হয়, দুর্বল হয়ে পড়ে, অথর্ব হয়ে পড়ে থাকে। প্রথম থেকে খুব অ্যাগ্রেসিভ, ফার্স্ট সিফিলিটিক, আর পরবর্তীতে সে উইক হচ্ছে, দুর্বল হচ্ছে, অথর্ব হয়ে পড়ছে। আর এরকমটা এই কারণেই হয় কারণ আমরা যদি ডক্ট্রিন অফ সিগনেচার যদি আমরা বুঝি, তাহলে আমরা এই মজার ইয়েটা বুঝতে পারবো। তো মার্সলের ডক্ট্রিন অফ সিগনেচারটা কি? মার্সলের ডক্ট্রিন অফ সিগনেচারটা কি? আচ্ছা, ডক্ট্রিন বোঝার আগে কয়েকটা জিনিস একটু বলি। সেটা হলো যে পিরিয়ডিক টেবিলে মার্সলের অবস্থান হচ্ছে ষষ্ঠ স্থানে, ধাতবগুলোর সর্বশেষ লাইনে, যে লাইনে শুধুমাত্র ভারী ধাতু আছে। মার্কুরিয়াস খুব নিকট সম্পর্ক রয়েছে প্লাটিনামের সাথে, মার্কুরিয়াসের সম্পর্ক প্লাটিনামের সাথে, অরামের সাথে, তাহলে প্লাটিনাম এবং অরামের আচরণের সাথে এই মার্কুরিয়াসের সাথে মানে মার্সলের সাথে আপনার মিলবে। আর জানা ওষুধগুলোর মধ্যে সর্বোচ্চ সিফিলিটিক ওষুধ এটা তো আমি বললামই। হ্যাঁ, তো এটা হলো পিরিয়ডিক টেবিলের ব্যাখ্যা। এবার আমরা আছি ডক্ট্রিন অফ সিগনেচার। ডক্ট্রিন অফ সিগনেচার প্রথম কথা হলো পারদ। পারদ কোথায় থাকে? খুব কমনলি যদি চিন্তা করি, আমাদের বাড়িতেও পারদ আছে। কোথায় আছে? এনিওয়ান? কোথায় আমরা পারদ পাই? থার্মোমিটারের মধ্যে স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। থার্মোমিটার। থার্মোমিটার কোথায় থাকে? থার্মোমিটারের কথা চিন্তা করেন, যে মাথায় একটা বাল্ব থাকে না, ওই বাল্বের মধ্যে পারদ ঢুকানো থাকে। আমরা ছোটবেলায় ওই চাইনা একটা থার্মোমিটার মেজেন্টা কালারের একটা বাক্সের মধ্যে থাকতো, একটু টুস করে লাগলেই বাল্বটা ভেঙে যেত। ভেঙে গেলে কি হয় খেয়াল করছেন? পারদ গুলো বাড়িয়ে যায়। আমরা যখন হাতে নিই, আমরা ওই কখনো পারদ হাতে নিয়েছেন? আমি নিতাম ছোটবেলায়, তো কিউরিসিটি থেকে নিতাম। হাতে নিলে কি হইতো? পারদটা কি সলিড ছিল? এটা কিন্তু সলিডও না বা লিকুইডও না। হ্যাঁ, ছোঁয়া কষ্ট স্যার, ধরা যায় না। হ্যাঁ, ছোঁয়া কষ্ট। এগুলা ডক্ট্রিন, এগুলো মনে রাখেন। একটু যদি নাড়েন তাহলে কি হবে? এদিক ওদিক দৌড়ে বেড়াবে, ধরা যেত। আমরা ধরতে যেতাম, তো আমরা করতাম কি, এই যে কাগজ দিয়ে এরকম করে, কাগজ তো নাই, এরকম করে ধরে একটু করে তোলার চেষ্টা করতাম। হাত দিয়ে ধরতে গেলে মারে দৌড়, তাই না? দেখেছেন? আইডিয়া আছে না? আছে স্যার। হ্যাঁ, জি জি। তার মানে কি, এরা হলো খুব ভলেটাইল টাইপের। ভলেটাইল সহজে আপনি ধরতে পারবেন না। ভলেটাইল মানে কি? ভলেটাইল হচ্ছে চঞ্চল, অস্থির। অস্থির না, ধরতে গেলেই চুই করে দৌড় মারছে আরেক দিকে। তো এই নেচারটা আপনারা মার্সলের নেচারের মধ্যে দেখতে পাবেন। এই যে পারদ ধরতে পারেন না, ধরতে গেলে আরেক দিকে দৌড় মারে। এবার কারো থার্মোমিটার ভেঙে গেলে, আমি বলিনি যে থার্মোমিটার আপনারা বাড়িতে ভাঙেন, আপনারা দেখবেন থার্মোমিটারের এই পারদটা ধরার চেষ্টা করবেন। হ্যাঁ, আমার আম্মা ধরতে দিত না, বলতো খুব বিষাক্ত, হাত দিস না। হ্যাঁ, কিন্তু আমরা তো ছোট, আমরা ধরার চেষ্টা করতাম। তো এইরকম ভলেটাইল নেচারের হয়, অস্থির, চঞ্চল। সে তার ভলেটাইল স্টেটটা, তার রাগের মাত্রাটা একদম চেঞ্জেবল। এই নেচারটা আমরা কিন্তু পাই। এই নেচার সে পেয়েছে, মার্শাল করতে পেয়েছে ওই পারদের নেচার থেকে। তাহলে একটা ডক্ট্রিন আমাদের শেখা হয়ে গেল। তাহলে আমি কি বললাম? থার্মোমিটার ভেঙে যাওয়ার পরে অনেকগুলো ছোট ছোট নিটোল গোলাকার, কেমন দেখতে হয়? চকচকে। এরাও চকচকে, এদের ইয়েগুলো দেখবেন চকচকে, ঘা, তারপরে বিভিন্ন ইয়েগুলা, হ্যাঁ, চকচকে বলের মতন আকারে পারদগুলো দ্রুত ছড়ায় পড়ে এবং তরলের মতন প্রবাহিত হয়। কিন্তু এই প্রবাহীর গায়ে আপনি যদি হাত দেন, একটা কণাও কিন্তু আপনার হাতে ভরবে না, লেগে থাকবে না। আপনি পানিতে হাত দিলে পানির কিছু অংশ গায়ে ভরে না? আপনি এখানে একটা পানি আছে, পানি ফেললেন এখানে, এবার এই হাত দিয়ে যদি নেন,
এরকম ইয়ে করলেও কিন্তু দেখবেন যে হাতের মধ্যে কিছু পানি লেগে থাকে, কিন্তু এই পারদে সেটা হবে না। প্রবাহীর গায়ে তার একটা কণাও থাকবে না, বোঝাই যাবে না ওই জায়গা দিয়ে একটা তরল পদার্থ। আপনি যদি বিছানা, আমার এই বিছানার মধ্যে তরল পদার্থ এরকম করে চালিয়ে দিই, এই মাথা থেকে ও মাথা চলে যাবে, কিন্তু পানি যদি যেত বিছানা কিন্তু ভিজায় দিয়ে যেত। কিন্তু এই তরল পারদ যেদিক দিয়ে গেছে, প্রবাহিত হয়েছে, সেই জায়গায় একটু আপনি বুঝতে পারবেন না, বুঝাই যাবে না যে ওই জায়গাতে ওই পদার্থটা গেছে। অর্থাৎ তরল, কিন্তু তরলের মতো তার আচরণ না, আবার খানিকটা কঠিনের মতন। কারণ একই সঙ্গে ছোট ছোট গোলাকার অংশগুলাকে যদি একত্রিত করেন, একটার সাথে একটা কাছে নিয়ে যাবেন, দেখবেন একটা বলের মধ্যে একটা বল ঢুকে গেছে, দিয়ে একটা বড় বলের শেপ তৈরি করছে। যত ক্ষুদ্র অংশে বিভাজিত হোক না কেন, তারা দ্রুত কঠিন পদার্থের মতন গঠন নিয়ে নিতে পারে। কিন্তু কঠিন আবার মানে পদার্থটা কিন্তু খুব শক্ত কঠিন হয় না, কারণ সামান্য কোনো স্টিমুলেশন অথবা সামান্য গরম বা সামান্য আঘাতে এরা সাথে সাথে প্রসারিত হয়ে যাবে, ভেঙে যাবে, বা সংকুচিত হয়ে যাবে, ভেঙে একদম টুকরা টুকরা খান খান হয়ে যাবে। এটাও একটা ডক্ট্রিন। আর পারদে কি হয়, একটু টেম্পারেচার যদি কম হয়, তাহলে আয়তন, ধরেন একটু টেম্পারেচার কমলো, আয়তন কমে গেল, যে একটু টেম্পারেচার বাড়লো, বেশি হয়ে গেল, উপরের দিকে চলে যাচ্ছে, উপর থেকে নিচের দিকে যাচ্ছে। এই নেচারটাই কিন্তু ব্যবহার করে ওই যে থার্মোমিটার ব্যবহার করা, থার্মোমিটারে এই ফিলোসফিটা ব্যবহার করে পারদকে ওই কাঁচের দাগাঙ্কিত সেই কাঁচের দণ্ডের মধ্যে ঢুকাই দেওয়া হয় এবং এটা দিয়ে জ্বর মাপা হয়। সুতরাং আমরা যদি কনক্লুশন করি, কি দাঁড়ায়, একটা এক্সটার্নাল ইমপ্রেশন যত ধরনেরই হোক, হিট হোক, কোল্ড হোক, যাই হোক না কেন, সেটা পারদকে উত্তেজিত করে ফেলে। আমরা কি বললাম, পারদকে যদি আপনি ঠান্ডা দেন, আপনার বগলের টেম্পারেচার হচ্ছে ধরেন কথার কথা 97 ডিগ্রি, তাহলে কি হবে, দাগটা পারদ নিচের দিকে চলে আসছে, তাই না? আর আপনার যদি টেম্পারেচার 104 ডিগ্রি হয়, তখন পারদটা ধীরে ধীরে উপরের দিকে উঠছে। এই যে দ্রুত উত্তেজিত হয়ে তার অবস্থান পরিবর্তন করতেছে, এই মানসিকতাটা আমরা মার্সলের মধ্যে দেখতে পাই। অল্প পরিমাণ যদি তাকে ইরিটেট করা হয়, সে একদম ফেটে পড়ে। এটাও একটা ডক্ট্রিন। তাহলে আমরা ডক্ট্রিন বুঝলাম। তো মেঝেতে পড়ে থাকার পরে পারদ যদি আপনি, আরেকটা ডক্ট্রিন বলতেছি, 3 নম্বর ডক্ট্রিন, মেঝেতে পড়ে আছে, পড়ে থাকার পরে পারদ যদি আপনি হাত দিয়ে ধরে তুলতে যান, এরকম করে ধরে তুলতে যাবেন, আপনি কিন্তু তুলতে পারবেন না। ধরতে গেলেই মনে হয় যে পালিয়ে যাচ্ছে। আমরা ছোটবেলায় ছুটে ছুটে বেড়াতাম পিছনে পিছনে, ধরতে যাচ্ছে, চুরি করে ওদিকে চলে যাচ্ছে। তো এইটা কি, এটা হলো স্কেপ ডিজায়ার। আমাদের রুব্রিক্স আছে, হ্যাঁ, আমরা রেপার্টরি খোলা নাই, না তো কপি করে দিতাম। আমাদের ইয়েটা হলো স্কেপ ডিজায়ার, তাকে ধরতে গেলেই পালায়া যায়। তো পারদকে সামান্য টোকা দিলেই তার শেপ নষ্ট হয়ে যাবে, চুরমার হয়ে যাবে, যেন সে নিজেকে ধ্বংস করে ফেলছে। মার্সেলও তাই। এদের মধ্যে স্টেবিলিটি নাই, এদের ডিফেন্স মেকানিজম খুব উইক। বুঝতে পারছেন? কতগুলো ডক্ট্রিন শিখে ফেললাম। তো পারদ প্রকৃতিতে আমরা যে পাই, সাধারণ তাপমাত্রায়, এই নরমাল রুম টেম্পারেচারে একদম লিকুইড ফরম্যাটের মেটাল, লিকুইড ফরম্যাটের মেটাল। আর তার এই ভৌতিক প্রপার্টির কারণে বিশ্বে প্রচলিত যত ধরনের চিকিৎসা ব্যবস্থা আছে, অ্যালোপ্যাথি, আয়ুর্বেদী, ইউনানি, হ্যাঁ, ওই যে সিদ্ধা, আপনার ওই যে ওইদিকে ব্যবহার করে, আপনার ব্যাঙ্গালোর, মাদ্রাজের দিকে, হ্যাঁ, এই মেডিসিন গুলাতে মানে এই মার্কিউরিয়াস অনেক বেশি ব্যবহার করা হয়। ঠিক আছে, আরো কিছু ডক্ট্রিন আছে, আমরা ধীরে ধীরে জানবো, একদিনে সব ডক্ট্রিন শেষ করে দেবো না, একটু আগ্রহ থাক আপনাদের মধ্যে। তো এটা তো গেল কমন লেকচার। হ্যাঁ, কমন লেকচার। এখন আমরা একটু প্র্যাকটিক্যাল দিকে আসি। আমরা আমাদের চেম্বারে, আমাদের ক্লিনিকে এই মার্কসলকে কিভাবে পাবো? এত জানলাম, এত বয়ান দিলাম, আপনি যদি আপনার চেম্বারে রুগী ধরতে না পারেন, রুগীকে দিতেই না পারেন, তাহলে কেমনে হবে? হবে না। একটা উদাহরণ দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। একটা পেশেন্ট আসছে,
ফসফরাসের চেহারা আর কি, ফিগার। আমরা ফসফরাস কি বলি এখন, লম্বা চওড়া, হ্যাঁ একদম হৃষ্টপুষ্ট আমরা বলি না, একদম। তো এই ভদ্রলোক এরকম উঁচু, একদম ধরেন যে 5 ফিট 8 বা 10 ইঞ্চি এইরকম বডি ফিগার, হ্যাঁ, দাড়িগুলা একদম পেকে গেছে, একদম সাদা হয়ে পেকে গেছে, ফিগার ভালো কিন্তু দাড়ি একদম পেকে গেছে। তো পেশেন্ট চেম্বারে ঢুকেই বলছে যে আমার প্রেশারটা একটু মেপে দেন। তো তার প্রেশারটা মেপে দেখলাম যে আমাদের তো ডিজিটাল মিটার, তো ডিজিটাল মিটারে দিয়ে দেখতেছি যে 230/140। তো ভাবলাম যে ডিজিটালে অনেক সময় এই ঝামেলা হয় ব্যাটারি কম টম থাকলে, তো বাদ দিলাম। বাদ দিয়ে তাকে আবার অ্যানালগটা লাগালাম। অ্যানালগ লাগিয়ে মেপে দেখতেছি যে 200, আমি তো শুনতে পেলাম 240, আর এদিকে প্রায় ওই 130-35-এর মতন, মানে ওই ঠিকই আছে 230/140। তো এই প্রেসার দেখার পরে, আমি যখন মাপলাম দেখার পরে আমারই নিজেরই একটু ইয়ে লাগছে যে এই ভদ্রলোক এত প্রেসার নিয়ে আসছে। তো আমি বললাম যে আঙ্কেল, আপনার উপরের প্রেসারটা তো অনেক বেশি 230, আর নিচেরটা হলো, এই নিচেরটা বলতে বলতে আমার কথা শেষই করতে পারলাম না, সে সাথে সাথে বলে দিল ঠিক আছে কোনো ব্যাপার না, বলেই সে চেয়ার থেকে উঠে চলা শুরু করে দিল। আমি বললাম আঙ্কেল আঙ্কেল দাঁড়ান দাঁড়ান, একটু বসে যান, একটু বসেন, আপনি এই প্রেসার মাথা ঘুরে পড়ে যাবেন, তো একটু বসেন, একটু ওই পাশের রুমে বসেন, ঠান্ডা একটু কুল ডাউন হন, হয়ে যান। তো উনি বলছে যে না ঠিক আছে ঠিক আছে, আমি গেলাম। অ্যাটিটিউডটা কি বুঝতে পারলেন? এই ভদ্রলোক কিন্তু শিক্ষিত, মানে তার পোশাক আশাক, তার জেস্চার দেখে বোঝা যাচ্ছে যে শিক্ষিত, সে যেভাবে আসছে। তো এরকম ঘটনার ক্ষেত্রে আমাদের খুব ভালো একটা রুব্রিক্স আছে, আমরা এই রুব্রিক্সটাকে এই ঘটনার সাথে ম্যাচিং করতে পারি, এরকম একটা ঘটনার সাথে ম্যাচিং করতে পারি। সেটা হলো ডেঞ্জার, নো সেন্স, নো সেন্স অফ ডেঞ্জারাস, ডেঞ্জার, নো সেন্স অফ ডেঞ্জার। ঠিক আছে, এইটাকে আমরা নিতে পারি। তবে একটা বিষয় কি, এই রুব্রিক্সটা নেওয়ার বিষয়ে আমার কিছু কথা আছে। এই পেশেন্টটা যদি অশিক্ষিত, তো আমি ধরে নিলাম লেবার শ্রেণীর যদি হইতো, যাদের আসলে ন্যূনতম জ্ঞান থাকে না প্রেশার সম্পর্কে, হ্যাঁ, সেরকম যদি হতো, প্রেশার বিষয়টা বুঝতো না, 240 কি আর 300 কি, হ্যাঁ, তাহলে কিন্তু বিষয়টা আলাদা হতো। কিন্তু বর্তমান জামানার শিক্ষিত থেকে অশিক্ষিত যাই বলেন, মিডিয়া বলেন, ফেসবুক বলেন, ইউটিউবের সুবাদে সবাই জানে যে নর্মাল প্রেশার থাকা মানে কোন রেঞ্জের মধ্যে নর্মাল প্রেশার, 120/80 এটা নর্মাল প্রেশারের রেঞ্জ, এইটা সবাই জানে। আমার আব্বার তো ধরেন যে 80-120 থাকে, তো কোনো কারণে যদি 125 হয় ডিজিটাল মেশিন, না না আমার মাথা ধাক্কা দেওয়া শুরু করে, আমার মাথা ধাক্কা দিচ্ছে, প্রেশারটা মাপো, আরেকবার মাপো। সিম্পল 5 কম বেশি হচ্ছে সেটা সে সহ্য করতে পারতেছে না। আর এই এই ভদ্রলোক প্রেসারের ডেঞ্জার জোন, আমি ধরে নিলাম শিক্ষিত ব্যক্তি, তার জানা উচিত, কিন্তু সে যে এই প্রেসারটা তার যে লেভেল, এটা একটা ডেঞ্জার, সেটা সে বুঝতে পারছে না। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি, আমি যেটা আমার বাবার কথা বললাম, যে সিস্টোলিক প্রেসার মানে আপনার ওই যে 130/140 এগুলো হয়ে গেলে লোকজন সাথে সাথে বলে যে আমার হার্ট অ্যাটাক করতেছে, আমার তো হ্যাসফ্যাস করতেছে, আমার কেমন ধরপড় ধরপড় করতেছে। চেম্বারে 180-160 এরকম নিয়ে যদি কে আসে, বলে ডাক্তার সাহেব তাড়াতাড়ি আমি বসতে পারবো না, আমার খুবই অবস্থা খারাপ, তাড়াতাড়ি ওষুধ দেন, এরকম কিন্তু করে, ম্যাক্সিমাম পেশেন্টরা এরকম করে। আর এই ব্যক্তিটার রেসপন্স কেমন হলো, কমপ্লিটলি ডিফারেন্ট, ডিফারেন্ট টাইপ, একদমই আলাদা, পিকিউআরএস কিনা আলাদা টাইপের তার রেসপন্স। প্রেশার 230 উঠছে শুনে ও আচ্ছা ঠিক আছে বলে উঠে চলে গেল, এমন হচ্ছে যে কোনো ব্যাপারই না, বেড়ে গেছে তো কি হয়েছে, কোনো ব্যাপারই না। তো এইরকম একটা ফিলিংস
এই টাইপের একটা রোগ নিয়ে ভাবনা, এরকম আমরা বেলেডোনা নিয়ে যখন আলোচনা করেছিলাম তখন আমরা কিন্তু দেখেছিলাম, আপনাদের মনে আছে, বেলেডোনাও কিন্তু তার রোগকে গুরুত্ব দেয় না। আছে না যে 5 দিন ধরে অসুখ নিয়ে পড়ে আছে, যাবনি ডাক্তারের কাছে, এই যাচ্ছি, তাই না? বেলেডোনাও কিন্তু এরকম। তাহলে মার্কসল এবং বেলেডোনা দুইজনই এরকম করলো, তাহলে আমি কেন বলতেছি এই লোকটা হচ্ছে মার্কসল? আপনারা ভালো করে দেখবেন, আমার রেপার্টরি ওপেন থাকলে দেখাতে পারতাম। আমাদের যে রুব্রিক্স আছে ফেবুলাস, আমাদের একটা রুব্রিক্স আছে না ফেবুলাস, রোগকে গুরুত্বই দিচ্ছে না, যেটাকে গুরুত্ব দেওয়া দরকার যতখানি সেটা করতেছে না। এই ফেবুলাসের মধ্যে কিন্তু মার্কসলও আছে, বেলেডোনাও আছে। মার্কসলকেও পাবেন, বেলেডোনাকেও পাবেন, কিন্তু মার্কসলের বডি ল্যাঙ্গুয়েজ আর বেলেডোনার বডি ল্যাঙ্গুয়েজ হবে আলাদা আলাদা, যা আমরা এই আগামী 4-5 দিন আমরা আলোচনা করব এবং ধীরে ধীরে আমরা এই বিষয়গুলো রপ্ত করে ফেলব। আমাদের মহান পিতা কে? ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান। তিনি আমাদের কি শিখিয়েছেন? আদার সেন্স। ঠিক আছে, মহান পিতা আপনাকে যা বলবে আপনাকে কিন্তু তাই অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তিনি আমাদের মহান মহাগুরু, আওয়ার গ্রেট মাস্টার। তিনি আমাদেরকে শিখাইছেন, আমাদেরকে ওটা নিয়ে আগাতে হবে। আমি গতদিন হোয়াটসঅ্যাপে আপনাদেরকে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যানের দ্য ক্রনিক ডিজিজ যে বই আছে সেখান থেকে, প্রথমে ওটা জার্নাল আকারে প্রকাশিত হয়েছিল, পরে ওটা বই করা হয়েছে, সেখান থেকে একটা উদ্ধৃতি দিয়েছিলাম। ঠিক আছে, যেটা তিনি 1828 বা 1830 সালের দিকে লিখেছিলেন। পরবর্তীতে সেটাকে ইংরেজিতে অনুবাদ করা হয়েছে 1845 সালে। ঠিক আছে, তো সে সময় তিনি 5 খণ্ডের দ্য ক্রনিক ডিজিজ একটা বই প্রকাশ করেছিলেন। সেখান থেকে আমি কিছু জিনিস দিয়েছিলাম। আপনারা যদি বলেন যে ওই যে কথাগুলা লিখেছে এটা হলো ডক্টর স্যামুয়েল হ্যানিম্যানের মত, তিনি বলেছে তার মতে, এটা বললে তার সাথে বেয়াদবি হয়ে যাবে। সে আপনাকে মত দিয়েছে, আপনাকে এটা মানতে হবে। সে বলে দিয়েছে, আপনি যদি হোমিওপ্যাথি করতে চান, সে যেটা বলেছে সে অথরিটি, তার কথা আপনাকে শুনতে হবে। আমি এই ওই লেখাটাকে আমি বাংলায় আপনাদেরকে দিচ্ছি না, আমি এটা নিয়ে অনেক বড় আলোচনা করতে পারি, তো ভবিষ্যতে করব। আপনাদেরকে একটু বোঝার জন্য দিলাম। আমি এখন ক্রনিক ডিজিজ গুলো নিয়ে পড়ছি, এটা আমাকে আরো ইয়ে করতে হবে। তো এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট। আপনি কাকে যে ট্রিটমেন্ট করেন, রাস্তাতে একজনকে দেখলেন ট্রিটমেন্ট করে দিলেন তা না। হ্যাঁ, আপনারা 2-3 জন আছেন, তারা আপনারা স্টাডির স্বার্থে, শেখার স্বার্থে যদি আলোচনা করেন সেটা, এটা কিন্তু ধরে নিয়ে এসে আপনি ওষুধ দিলেন এই জিনিসটা আপনি করবেন না। পুরো বিস্তারিত আপনার ওই জায়গায় দেওয়া আছে, আপনারা একটু লাইন বাই লাইন পড়ার চেষ্টা করেন, তাইলে বুঝে যাবেন। লেখাটা আপনার সবাই পড়বেন, খুবই জরুরি। ডক্টর হ্যানিম্যানের কোনো জিনিস যদি কখনো থাকে, সেটা সরাসরি, এটা আমার মানে বলা থাকলো, আপনাদেরকে বলতে পারেন নির্দেশ দেওয়া থাকলো, সেটা আগে মাথায় নিয়ে নেবেন। ওটা মাথার উপরে থাকবে, ওটা মাথার নিচে না। ঠিক আছে, রিলিজিয়াস জিনিস আপনাকে ওটা নিতে হবে। তো যাক, তিনি আমাদেরকে কি শিখালেন? আদার সেন্সটাই হলো এই যে বডি ল্যাঙ্গুয়েজ। ফেবুলাস, মার্সলের ফেবুলাস কিরকম, বেলেডোনার ফেবুলাস কিরকম, এটা আপনাকে ধরা শিখতে হবে। ঠিক আছে, এই ব্যক্তি, এই যে চাচা যিনি আসলেন, আঙ্কেল, মুরব্বী, এই ব্যক্তি ফেবুলাস হওয়ার কারণে এরকম কন্ডিশনের মধ্যে তার মধ্যে কিছু আসে যায় না, নাকি ডেঞ্জার, সেন্স অফ ডেঞ্জার, এই বিষয়টার কারণে গুরুত্ব সে দিচ্ছে না এই যে প্রেশারটার বিষয়ে। এটা আদার সেন্স, হ্যানিম্যান যেটা বলেছেন আদার সেন্স নিয়ে আমি এর আগে মনে আলোচনা করছি। এই আদার সেন্স দিয়ে আপনাকে বুঝতে হবে। তো এখানে ডেঞ্জারটা কি? এই যে রুব্রিক্স বললাম, ডেঞ্জার, নো সেন্স, ডেঞ্জার হ্যাজ। এখানে ডেঞ্জারটা কি? হোয়াট ইজ ডেঞ্জার? ডেঞ্জার মানে হচ্ছে বিপদ, ঝুঁকিপূর্ণ, খাতারনাক, শঙ্কাজনক। মানে এমন কোন ব্যক্তি, বস্তু বা পরিস্থিতি সেটা যে কোনো কিছুই হতে পারে, যাতে ক্ষতির সংখ্যা থাকে, বিপদের সংখ্যা থাকে, সেটাই হলো ডেঞ্জার।
এই যে এখানে আমার সামনে দেখেন কম্পিউটার আছে, এখানে হাত দিচ্ছি কিছু হচ্ছে না, কিন্তু ওখানে আমার একটা মাল্টিপ্লাগ আছে, ওখানে দুটো পয়েন্ট আছে, ওখানে হাত দেওয়া মানে ডেঞ্জারাস ঝামেলা। আমি হাত দিলে আমার ক্ষতি হয়ে যাবে, আমি শক খাবো, আমার এখানে স্পার্কিং হতে পারে, আমি জ্বলে যেতে পারি, পুড়ে যেতে পারি, তাই না? তাহলে ওই জায়গায় হাত দেওয়াটা হচ্ছে ডেঞ্জার। তার মানে কি, এখন প্রশ্ন হতে পারে বিপদটা কিরকম হতে পারে, ডেঞ্জারের বিপদটা কিরকম হতে পারে? সেটা শারীরিক হতে পারে, আর্থিক হতে পারে, ব্যক্তির ইমেজের ক্ষতি হতে পারে, ধন সম্পদের ক্ষতি হতে পারে, যে কোনো প্রকার ক্ষতি হতে পারে, মানে তার লোকসান হবে, আঘাত পেতে পারে, এমনকি জীবনও চলে যেতে পারে, বা জীবন চলে যাওয়ার ঝুঁকি থাকে। এটাই হলো ডেঞ্জার। মানে যেটা আমাদেরকে হ্যান্ডেল করতে গেলে আমাদেরকে সাবধানে থাকতে হবে, সাবধানে থাকার প্রয়োজন হয়, যাতে আমাদের লোকসান হলে, মানে সেটাতে যদি আমরা সাবধান না থাকি তাহলে আমাদের ওখান থেকে লোকসান হয়ে যেতে পারে, সেটাই হলো ডেঞ্জার। যেমন দেখবেন, আপনারা যদি পাওয়ার হাউসের পাশ দিয়ে যান, অথবা একটা সিটি থেকে আরেকটা সিটিতে যে ইলেকট্রিক পোলগুলা, বড় বড় ইলেকট্রিক পোলগুলা আমাদের বিভিন্ন জমির মধ্যে পোতা থাকে, অথবা আমরা ভারতে যাই, ইলেকট্রিক রেল যেটা যায়, রেলের পাশে হাই ভোল্টের লাইন টানা থাকে, সেই জায়গায় ডেঞ্জার সাইন দেওয়া থাকে। ডেঞ্জার সাইন তো চেনেন, এরকম একটা লাল ক্রস দেওয়া থাকে, তার মাথার উপর একটা কঙ্কালের চিহ্ন দেওয়া থাকে, তাই না? তো এই যে ডেঞ্জার সাইন দেওয়া আছে, এই সাইনটা দেওয়া আছে মানে এখানে হাই ভোল্টেজ ইলেকট্রিসিটি পাস করছে, এটা ডেঞ্জার। এখানে 440 ভোল্ট আছে, এই এলাকাটা এড়িয়ে চলুন, এখানে আসলে ক্ষতির সম্ভাবনা হবে, এটা হলো ডেঞ্জার। ডেঞ্জার বুঝলেন তাইলে? এরপরে রুব্রিক্সের অংশ কি, নো সেন্স অফ, নো সেন্স, সেন্সটা কি, হোয়াট ইজ সেন্স? সেন্স আমরা কি বুঝি? সেন্স মানে হচ্ছে অনুভূতি, বোধ শক্তি। আমরা ব্রেনের মধ্যে কোনো কিছু বুঝি, জ্ঞানেন্দ্রিয় আমাদের কোথায় কি হচ্ছে সেটা সম্পর্কে আমরা একটা ধারণা দেয়। প্রথমে কোনো একটা জিনিসের আমরা সেন্স করি, আমাদের বডিতে কোনো একটা পার্ট আসলো, একটা কিছু পার্টিকেল, একটা খোঁচা মারলো বা কিছু হলো, ইন্দ্র তখন কি করতেছে, সেটাকে সেন্স করে কোথায় পাঠাচ্ছে? আমাদের ব্রেনে। ব্রেন সেটাকে কি করে মেজার করে, যে ধরেন উদাহরণ দিই তাহলে বুঝতে ভালো সুবিধা হবে, ধরেন আগুন জ্বলছে, ঠিক আছে, আপনি এখানে হাত দিয়ে দিলেন, তাহলে এই হাত কি করলো, মাইক্রো সেকেন্ডের মধ্যে হাত, হাতের এখানে যে স্নায়ু আছে সেই স্নায়ু ওই সেন্সটা নিয়ে পটাপট মাথায় নিয়ে গেল, মাথা ওটা যে প্রসেস করলো যে বাবা এখানে বেশিক্ষণ রাখা যাবে না, রাখলে তোমার চামড়া টামড়া পুড়ে যাবে, তখন আপনাকে মাথা, মস্তিষ্ক আপনাকে কি কমেন্ট দিল, হাতটা হটিয়ে ফেলো। ঠিক আছে, এখন ধরেন আমি এই যে মোবাইল নিয়ে আসি, মোবাইলটাও গরম, কিন্তু মোবাইল যে সেন্সটা মাথায় পাঠালো, এই গরমের হিট সেন্স, মাথা বললো যে না এটা ওরকম ডেঞ্জারাস না, এটা তুমি হাতে রাখো, গরম হয়ে গেছে, একটু কিছুক্ষণ বিরতি দাও, তাহলে ঠান্ডা হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, ব্রেন ওই বিষয়টাকে, ওই সেন্সটাকে মেজার করতেছে, করে আমাদেরকে একটা ধারণা দিচ্ছে, এবং সে অনুযায়ী আমাদেরকে প্রতিক্রিয়া করার নির্দেশ দিচ্ছে। আগুন হলে বলতেছে এই তুমি হাত হটে ফেলো, আপনি হাত সাথে সাথে হটাই ফেলতেছেন। আর মোবাইলটা গরম হয়ে যাচ্ছে, তখন বলছে না হটানোর দরকার নাই, যেহেতু গরম হচ্ছে একটু মোবাইলটা বন্ধ রাখো। তার মানে পরিস্থিতি অনুযায়ী ব্রেন কিন্তু আপনাকে কি করছে, ক্যালকুলেশন করে আপনাকে বলে দিচ্ছে কি করতে হবে। তো আমাদের এই পেশেন্টের প্রেসার ছিল কত, 230 ডিগ্রি, তাই না? কোন কার্ডিওলজিস্টের কাছে যদি সে যে 230 ডিগ্রি বলতেছি, 230 উপরের প্রেসারটা সিস্টোলিক, হ্যাঁ, তো যদি কার্ডিওলজিস্টের কাছে সে যেত, তাহলে বলতো যে আপনি ইয়াতে যান, মেডিকেলে যান, মেডিকেলে যে অ্যাডমিট হন, আপনার সিরিয়াস কন্ডিশন। কিন্তু এরকম সিরিয়াস কন্ডিশনে এই পেশেন্ট সেন্সই করতে পারছে না যে তার প্রেসার এতটা হাই, ব্রেন প্রসেস করতেছে না, এরকম প্রেসারে তার কি হতে পারে ব্যক্তিটা বুঝতেই পারছে না। এটা হলো একটা ডেঞ্জারাস ব্যাপার, ডেঞ্জারাস ব্যাপার, কিন্তু সে সেটাকে সেন্স করছে না। প্রেসার আরো বেড়ে গেলে তার স্ট্রোক করতে পারে, নাক, মুখ, চোখ এগুলাতে রক্ত ব্লিডিং হতে পারে, আরো বিভিন্ন জায়গাতে ব্লিডিং হতে পারে, আরো সমস্যা হতে পারে, তাই না? কিন্তু এই বিষয়টা সে সেন্স করতে পারছে না, এই জন্য এটা হলো ডেঞ্জার, নো সেন্স, ডেঞ্জার অ্যাবাউট। আর ফেবুলাস, তার ফেবুলাস নেচারের কারণে কিন্তু এরকমটা না, সে যে ফেবুলাস নেচারের কারণে সেটাকে গুরুত্ব দিচ্ছে সেটা কিন্তু না, বরং তার মধ্যে হচ্ছে একটা ভীতিহীনতা, ফিয়ারলেসনেস,
ফেয়ারলেসনেস নিয়ে সম্ভবত রুব্রিক্স আছে, ফেয়ারলেসনেস, এই কারণেই সে সেটাকে সেন্স করছে না। তো মার্কসওয়ালের ফেবুলাস বিষয়টা তৈরি হয় ডেঞ্জার সেন্স অফ নো ডেঞ্জার এই কারণে। আর তার মধ্যে এক ধরনের সাহসী বা নির্ভীক নেচার থাকে, যেটার কারণে সে অসুস্থতাকে আরেকটা দৃষ্টিকোণে, আরেকটা দৃষ্টিতে দেখে, অসুস্থতাকে অসুস্থতার দৃষ্টিতে দেখে না। আমার বাবার যদি ওই লেভেলের প্রেশার হয়ে যেত তাহলে তো পুরো বাড়ি মাথায় তুলে ফেলতো, অথচ সে কি করলো। আর বেলেডোনার ফেবুলাস হলো যে সেটা তার মাথার মধ্যে নেয় না, সে জানে যে এটাতে ঝামেলা হতে পারে, কিন্তু সেটা সে মাথা নেয় না, বা সেটাতে সে অ্যাটেনশন দেয় না, ধ্যান দেয় না, কি হচ্ছে ওইটা সে দেখে না। তার মানে বেলেডোনা হলো লাইট ডিজায়ার ফর, সে ওটা নিতেই চায় না। সে লাইটে থাকা বান্দা, বেলেডোনা লাইটে থাকা বান্দা, এই কারণে সে ওই জিনিসগুলো মাথায় নিবে না, বেলেডোনা যদি হইতো। আর মার্সল তার নির্ভীক নেচার তথা ফেয়ারলেসনেস শুধুমাত্র অসুস্থ অবস্থার ক্ষেত্রে না, বরং মার্সলকে আমরা পাই তার অথরিটির বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে। এই যে কিছুদিন আগে আন্দোলন হলো, আমরা দেখেছি 2-4 জন ছেলেপেলে একদম পুলিশের কলার ধরে ফেলছে। আমরা দেখি না, সিনেমাতেও দেখি অনেক সময়। গতকালকে একটা সিনেমার ক্লিপ দেখছি যে পুলিশকে ধরে, পুলিশ ওকে ইয়ে করতে পাটাপাট তাকে একদম পিটায় দিয়েছে। আমি ক্লিপটা সেভ করে রাখবো, রাখতে যে ভুলে গেছি, দেখি আমি লাইক দেওয়া আছে, আমি যদি পাই আমি ক্লিপটা দেখাবো, খুবই মজার। সে পুলিশের বিরুদ্ধেও যেতে পারে, পুলিশকে ধরতে গেল, পুলিশকে একদম থাপ্পড় বসায় দিল। তো এই ব্যক্তি এতটা বুঝে না যে আমি কাকে থাপ্পড় মারছি, সে তো পুলিশ, সে তো আমাকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে যায়, থানাতে নিয়ে যায়, লাঠি দিয়ে একদম পিটায় হাড়ুড্ডি গুঁড়া করে দিতে পারে। আপনি ডিউটি অফিসারের গায়ে যদি হাত তোলেন তাহলে তারা তো সেটা করতেই পারে। সুতরাং এক ধরনের ফেয়ারলেস, ভীতিহীন ফেয়ারলেস নেচার তার মধ্যে থাকে। এই ধরনের ফেয়ারলেসনেস বা বোল্ডনেস নেচার শুধুমাত্র তার বর্তমানের কোনো একটা ক্ষেত্রে না, বরং তার জেনারেল নেচার, সেটার মধ্যে আপনি মার্সলের জেনারেল নেচারের মধ্যে আপনি এরকম বোল্ডনেস পাবেন। বুঝতে পারছেন? তো সেদিন সেই রোগীকে বসতে বলেছিলাম, বসতে বলা সত্ত্বেও সে চলে গেল। চলে যাওয়ার পরে তার বাড়ির লোকজনকে যা বলছে, তখন বাড়ির লোকজন তাকে আবার সাথে করে নিয়ে আসছে, পাশে যেহেতু বাড়ি, নিয়ে আসছে চিকিৎসা করাতে। তো তাকে বললাম যে আপনি ওষুধ খান, সবকিছু ঠিক হয়ে যাবে। বলে বলে আচ্ছা আচ্ছা। তো আমি ওষুধ খাবো কেন? রুগী বলছে। কেন? আপনার যে ব্লাড প্রেশার অনেক বেড়ে গেছে, 230/140। তো রুগী বলছে শুনেন ডাক্তার সাহেব, আপনি তো বয়সে কম, আপনি একটু বুঝেন, ব্লাড প্রেশার বেড়েছে তো কি হয়েছে, তা আমার তো কোনো কষ্ট হচ্ছে না, আমার তো কোনো কষ্ট হচ্ছে না, আমি তো ঠিকঠাক খাওয়া দাওয়া করছি, ঘুমাচ্ছি, ঘুরছি ফিরছি, এদিকে ওদিকে যাচ্ছি, আমার তো কোনো সমস্যা হচ্ছে না, মাথা ঘুরছে না, দুর্বল লাগছে না, ধাক্কা দিচ্ছে না, কিছুই তো হচ্ছে না, আমি তো একদম ফ্যান্টাস্টিক আছি। আমি বললাম যে আপনার তো বিপি অনেক হাই। সাথে সাথে বলতেছে আমার হাই হয়েছে, তো আপনার কি হচ্ছে, আপনার কি কষ্ট হচ্ছে, আপনার মেশিনে সমস্যা আছে, আমার তো কোনো সমস্যা হচ্ছে না। মাথাও যদি একটু ঘুরতো বা ব্যথা হতো তাহলে নাহলে আমি আপনাকে বলতাম যে আমাকে ওষুধ দেন, কিন্তু আমার তো কোনো সমস্যা নাই, আমি তাহলে ওষুধ খাবো কেন? ভালো করে বুঝেন, আমি কি বললাম আপনারা বুঝতে পেরেছেন? নিচ্ছেন এভরিওয়ান, না বুঝলে কিন্তু মার্শাল লাগানো যাবে না। কি বোঝা গেছে? রুগী কি বলল? আমার তো কোনো সমস্যা নাই, স্যার বুঝেছি। আমার তো কোনো সমস্যা নাই। মার্শাল বেপরোয়া স্যার, বেপরোয়া। হ্যাঁ, বেপরোয়া। বেপরোয়া মনে হচ্ছে। বোল্ডনেস, ফেয়ারলেসনেস, একদম ডাইরেক্ট বলে আপনার বয়স কম, আপনি কি বুঝবেন? আমি তার ভাষায় অত ভালো করে বলতে পারলাম না, আমি কেন ওষুধ খাবো। তো পেশেন্ট এইভাবে কথা বলবে, তার কথার মধ্যে একটা করে রিজনিং থাকবে, রিজনিং। আমি আরেকদিন বুঝাবো, আমি এর আগে মনে হয় বুঝাইছিলাম, আমাদের রুব্রিক্স আছে না, অবজেক্টিভ রিজনেবল, রিজন রিজন পাওয়ার ইনক্রিজ অফ,
আমাদের রুব্রিক্স আছে না, রিজন পাওয়ার ইনক্রিজ অফ অবজেক্টিভ রিজনেবল, এই লোকের কথার মধ্যে এগুলা থাকবে। সে তার বিচার বিবেচনা আপনার উপরে, তার সামনে থাকা যে কেউ থাকুক না কেন তার উপরে, ধরেন এলোপ্যাথি ডাক্তারের কাছে গেছে, সেই ফিজিশিয়ানের কাছে সে খুব স্ট্রং ভাবে বলবে। এতে করে ফিজিশিয়ান যখন কোনো কিছু সিদ্ধান্ত নিতে যায় সেটার উপরে এক ধরনের মেন্টাল প্রেসার পড়ে যায়। আপনার সাথে কথা বলবে, সে এমন করে রিজন দিচ্ছে, তার অবজেক্টিভ রিজনেবল আপনার কাছে মনে হবে, তখন আপনি ডিসিশন নিতে আপনি নিজেই থতমত খায় যাবেন। তো হর হামেশাই আমরা খুবই কমন এক্সাম্পল আমরা এই ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে আমরা পাই। ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে আপনারা পাবেনই এই জিনিসগুলো হয়েই থাকে। এই বেশিরভাগ মার্স হলের ডায়াবেটিস এরিয়াটা এই কথাগুলো বললেন। আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন যে এই যে ডায়াবেটিস আপনার আছে, তো আপনি মেনে চলেন, সবকিছু ঠিকঠাক মেনে চলেন তো, সতর্কে থাকেন তো, প্রিকশন যেগুলা আছে সেগুলা মানেন তো? রুগী বলবে যে সবকিছু ঠিকঠাক আছে, প্রিকশন তো আমি নিই। তো আপনি যদি তাকে বলেন কি কি সতর্কতা মেনে চলেন, তখন বলে যে হাঁটাহাঁটি তো করি, হ্যাঁ আমি তো কাজের মধ্যেই থাকি, তবে এই মিষ্টি থাকে তখন আমি মিষ্টি খেয়ে ফেলি। মানে যে আপনার ব্লাড সুগার 16-17 সবসময় থাকতেছে, 14-15 থাকতেছে, আর আপনি মিষ্টি খেয়ে ফেলেন। তখন এই ভদ্রলোক কি বলে জানেন? বলে যে আমি খেয়েছি তো, ভুল কোথায় হয়েছে? দোষ তো আমার না, দোষ তো আমার বাড়ির লোকজন, আমার বউয়ের। মিষ্টি কিনে এনে ফ্রিজের মধ্যে ভরে রাখবে, মিষ্টি কিনে এনে ফ্রিজের মধ্যে ভরে রাখবে। দেখেন, পেশেন্ট মিষ্টি ফ্রিজের মধ্যে থেকে দেখলো, দেখে সে মিষ্টি খায় ফেললো, ঠিক আছে? তো পেশেন্ট মিষ্টি খাচ্ছে, ভুলটা তার না। আপনার কাছে তার সাথে কথা বলে মনে হবে সে যে মিষ্টিটা খাইছে ভুলটা তার না। বাড়ির লোকজন মিষ্টি এনে দিয়ে মিষ্টি এনে ফ্রিজের মধ্যে ভরে রেখেছে, দোষ তাদের। তারা ফ্রিজে রাখছে বলেই তো পেশেন্ট খায়, ঠিক আছে? বাড়ি থেকে আম পাঠাইছে, বাড়ি থেকে মেলা আম পাঠাইছে, মুরব্বী বলছে বাড়ি থেকে আম পাঠাইছে, ওরা আম পাঠাইছে তো আমি খাচ্ছি। আরে বাবা, আপনার তো ডায়াবেটিস 20-22, 20-21-22 থাকে, আপনি মিষ্টি খাচ্ছেন কেন? আপনি আম খাচ্ছেন কেন? একটা আম খান। আরে বাবা, বাড়ির আম, বাড়ির আম খেলে কিছু হয় না, আমি 7টা 8টা 10টা খেয়ে ফেলছি। যদি আম না থাকতো আমি খেতাম না, বাড়ি থেকে পাঠাইছে। এই লোক কি বলতেছে যে মিষ্টি ফ্রিজের মধ্যে বউ রাখছে। যদি মিষ্টি ফ্রিজে রাখা না থাকতো আমি মিষ্টি কোত্থেকে পাইতাম, খাইতাম কোত্থেকে? বুঝতে পারছেন? আবার কিছু পেশেন্ট বলবে যে আমার বাড়িতে আমি রুটি বানাতে বলি, সকালবেলা বলে রুটি করবা, তো তারা রান্না করে খিচুড়ি, তারা রান্না করে ভাত, তারা রান্না করে চাপাতি, তারা রান্না করে কালাই রুটি। তো আমি খিচুড়ি, আমার খিচুড়ি খেতে হয়, ভাত খেতে হয়। খাওয়ার সময় কি আর একটু খাওয়া যায়? এক গামলা বেড়ে দেয়, তো আমি নিয়ে নিই 2 চামচ 4 চামচ। ডায়াবেটিসের রোগীদের তো যদি ভাতও খায় তাহলে মেপে খেতে হয়, 1 কাপ পরিমাণ বা একটা পরিমাপ আছে। না, আমার সামনে গামলা দিয়েছে, আমি বেড়ে খেয়ে নিচ্ছি, তা দোষ কার? ওরা আমার সামনে গামলা ভরে কেন খাবার দিল? কেন সকালে খিচুড়ি রান্না করলো? কেন কালাই রুটি রান্না করলো? ঠিক আছে? তো এইরকম রিজন পাওয়ার তারা প্রকাশ করবে, তার সাথে সে এমন ভাবে কথা বলবে যে ভুলটা তার বাড়ির লোকজনের, দোষ তার না। সুতরাং এখানে আপনারা সারা মানে প্রত্যেকটা জিনিসকে একটার সাথে একটা জুড়ে থাকতে দেখবেন। সে ওই বিষয়টাও সেন্স করে না যে বাড়ি থেকে আম পাঠাইছে বলে যে 10টা 15টা মেডিসিন খাইতে হবে, আমার এই আম খেতে হবে, আমার এমনি ডায়াবেটিস 20-22 থাকে, এই আমগুলা খেলাম আর আমি হাঁটাহাঁটি করি না, আমার তো ডায়াবেটিস হাই হয়ে যাবে, 30-32 হয়ে যাবে। এই বিষয়টাও সে সেন্স করে না। ওটা নিয়ে তার কোনো কেয়ারই থাকে না, তার কোনো ভয়ই থাকে না যে এই ফ্রিজ থেকে মিষ্টি বাইর করছে, কপ করে গিলে খাচ্ছি, আমার ডায়াবেটিস বাইরে এরকম হয়ে যাবে। আর যখনই তার উপরে দোষ আসবে তখনই সে কমপ্লেন করা শুরু করবে। কি কমপ্লেন করবে? আমার বউ মিষ্টি এনে রেখেছে, বাড়ির লোকজন আম পাঠাইছে, নাইদ ভাই ওখান থেকে আম পাঠাইছে। এই যে আশেপাশের লোকজনের উপরে তার যত দোষ সবগুলা চাপাবে। এটা এটা খুব ভালো করে মাথায় রাখবেন, খুব ভালো করে মাথায় রাখবেন। এই মার্সল রুগী কিছু হয়েছে অমুকের দোষ, ছোট বাচ্চারাও করে। আমি ধীরে ধীরে বলবো, একদিনে সব বলা যাবে না।
অমুকের উপরে একদম একবারে দোষ। ওই না আনলে তো আমি খাইতাম না। আমার বউ যদি সকালবেলা রুটি করে দিত আমি খাই, আমি রুটি খাওয়া বান্দা। ভাত দিয়েছে, রুটি করেনি, আমি ভাত খাই ফেলছি, ডায়াবেটিস বেড়ে গেছে। বুঝছেন, আমাদের রেপার্টরিতে খুব সুন্দর একটা রুব্রিক্স আছে, সিঙ্গেল মেডিসিন মার্সল, লিখে নেন। সেটা হলো কমপ্লেনিং রিলেশনস এন্ড সারাউন্ডস অফ, কমপ্লেনিং রিলেশনস এন্ড সারাউন্ডস অফ, আশেপাশে যারা আছে, তার সম্পর্কে যারা আছে, আইপিআর এর উপরে তারা দোষ দেওয়া শুরু করে দেয়, দোষারোপ করে। বয়স্ক ভদ্রলোকটিকে বলা হয়েছিল যে আপনি যাই করেন তাই করেন, আপনি পাতে কাঁচা লবণ খাবেন না, আপনার এমনি বিপি অনেক হাই। ওই ভদ্রলোককে বলা হয়েছিল, ঠিক আছে, সে বলেছিল ঠিক আছে, মেনে নিলাম। তো এই রিমেডির একটা খাস বিষয় হলো, যখন তাকে কোনো কিছু বলা হবে যে, এটা ভালো করে মনে রাখেন, লিখে নেন, এই রিমেডিতেই সেটা হয়, বাচ্চাদের ক্ষেত্রে এটা পাবেন। যখন তাকে কিছু বলা হবে, যখন তাকে কিছু নিষেধ করা হবে, একে বললাম যে ভাই, আঙ্কেল, আপনার তো বয়স হয়ে গেছে, আপনি পাতে লবণ খেন না, এক্সট্রা লবণ খেন না, তরকারিতে যে লবণটা দেওয়া হয় সেটুকুই খেন, সেটাই খেন, এক্সট্রা নিয়েন না। তখন সে বললো যে ঠিক আছে। আর এই রিমেডির বিষয় হলো, আপনি তাকে যে বলবেন যে এটা করো না, তখন সে ভাববে বা বলবে আমি এটা কেন করব না, এটা আমাকে করতেই হবে, মনে মনে তার মাথার মধ্যে গেছে ডাক্তার নিষেধ করছে এটাই আমি করব। বুঝতে পারছেন, এটা হচ্ছে এই রিমেডির একটা খাস জিনিস। এইটা মাথার মধ্যে রাখবেন। আপনাদের অনেকে হয়তো জানেন বা জানেন না, কিন্তু আজকে আমি আপনাদেরকে এটা শিখায় রাখলাম। তাকে যদি নিষেধ করা হয়, ওটাই করবে, ও ধরে নেবে, ও মনে মনে ভাবে আমাকে নিষেধ করছে, বেটা আমি এটাই করবো। বিষয়টা ভালো হোক আর খারাপ হোক, মার্সলকে নিষেধ করা হবে তখন সে সেটাই করবে। মার্সল পেশেন্টকে আপনি মনে করেন যে বললেন যে তরকারিতে অনেক লবণ হয়েছে, তারপরেও আপনি লবণ নিবেন না, এক্সট্রা লবণ নিবেন না। ধরেন যে বাড়িতে এবার অনেক লবণ দিয়ে দিয়েছে, তারপরেও সে পাতে লবণ নিবে। তাকে যখন বলা হলো যে আপনার ব্লাড প্রেশার অনেক বেশি, আপনি এত লবণ খাচ্ছেন কেন, এতে আপনার ব্লাড প্রেশার আরো বেড়ে যাবে, সে বলে না না না, আমি লবণ ছাড়তে পারবো না, আমি লবণ খাবোই, আপনার ওষুধ টষুধ দিয়ে এটা কমান, আমি লবণ খাবোই, আমাকে লবণ খেতেই হবে, আমি লবণ ছাড়া তো খাইতে পারি না। এই গ্রামের মহিলা, আজকে একটা মহিলা আছে, লবণ ছাড়া আন্না লাগে, হ্যাঁ, মানে লোকাল ল্যাঙ্গুয়েজ, পানসা পানসা লাগে, আমি লবণ খেতেই হবে। তো এই যে নেচার, আমাকে ওই স্পেশাল জিনিসটা খেতেই হবে, এটা রুব্রিক্স কি, এর নেচারটা কি, এনিওয়ান? রিচুয়ালিস্টিক স্যার। রিটালিস্টিক, এইটা হলো গারমন্ড। আমি গারমন্ড নিয়ে বলেছিলাম এর আগে। হ্যাঁ, এই নেচারের জন্য তার মধ্যে স্টিমুলেশন, যেটা নিষেধ করছেন আমার মিষ্টি খাওয়া যাবে না, ও মিষ্টি খাবেই, এই গারমন্ড নেচারের জন্য সে এটা খাবেই। এবং সে এতটাই রিপালসিভ, রিপালসিভ মানে কি বলছিলাম, মুড রিপালসিভ, যেটা বলবে কথা শুনবো না তো শুনবো না, ওখান থেকে আপনি হটাতে পারবেন না। আমাদের রুব্রিক্স আছে কি, মুড রিপালসিভ। চমৎকার না মেডিসিন? তো এই জন্য আমাদের মহামতি কেইন বলেছেন, মার্সল ইজ অ্যান অফেন্সিভ পেশেন্ট, মার্সল ইজ অ্যান অফেন্সিভ পেশেন্ট। আমি কেন্টের উদ্ধৃতি দিয়ে দিলাম, কেন্টের ম্যাথমেটিকাতে এটা দেওয়া আছে, মার্সল ইজ অ্যান অফেন্সিভ পেশেন্ট। হোয়াট ইজ অফেন্সিভ? অফেন্সিভ মানে কি, দুর্গন্ধ। হ্যাঁ, তো এই দুর্গন্ধ মানে শুধু একটাই না যে দুর্গন্ধ, হ্যাঁ, দুর্গন্ধ মানে এই না যে আপনার মুখ থেকে লালা বাড়াচ্ছে, বা আপনার মুখ করতেছেন, মুখ থেকে গন্ধ হচ্ছে, আপনার ডিসচার্জে গন্ধ হচ্ছে, আপনার টয়লেটে অনেক দুর্গন্ধ হচ্ছে, যে বয়েল গুলা ছিল, বয়েল মানে ফোড়া, সেই ফোড়া থেকে পুজ বাড়াচ্ছে, সেটা থেকে দুর্গন্ধ হচ্ছে, বা তার আলসার হয়ে গেছে, আলসারে অনেক দুর্গন্ধ, এটা কিন্তু না। কেন বলেছেন অফেন্সিভ মাউথ, অফেন্সিভ মাউথ, order from mouth, especially the muscular order, মার্কুলার অর্ডার অফ দ্য স্যালাভেটেড পেশেন্ট, মুখের মধ্যে ওরকম গন্ধ থাকে। বরং
এই যে অফেন্সিভ বিষয়, বাহ্যিকের সাথে সাথে এই ব্যক্তি তার যে আশেপাশের এনভায়রনমেন্ট আছে, এনভায়রনমেন্ট হচ্ছে আইপিআর। হ্যাঁ, এই আইপিআর এর প্রতিও অনেক বেশি অফেন্সিভ, তাদের সাথে সামঞ্জস্যপূর্ণ আচরণ করে না, তাদের কথা শুনে না, অনেক বেশি ডিফাইন্ড, এটাও হলো অফেন্সিভ। তার আচরণটাই অফেন্সিভ, আচরণটাও দুর্গন্ধময়। সে সবাইকে অফেন্ড করতে থাকে, কারো কথা শুনে না। এই টাইপের ব্যক্তির সাথে অন্য কারো বনিমানা হয় না, কারণ সে সব সময় একই মুডে থাকে যে আমি কারো শুনবো না, আমি কারো মানবো না। সে সিস্টেমের কথা শুনবে না, অথরিটির কথা শুনবে না। পুলিশ ধরতে গেছে, পুলিশকে ধরে ঠাস করে পিটায় দিবে। কিছু একটা বলেছে, কোর্টে যে জজের দিকে তেড়ে চলে যাবে, গভর্নমেন্ট অফিসারের কলার ধরে নিবে, তুমি ভুল করেছো, আমার দোষ নাই। এই নেচার, এটাকে কি বলে? এই নেচারটাকে কি বলে? কস্টিকামের সময় পড়েছিলাম, এটাকে বলে অ্যানার্কিস্ট। এটাকে বলে অ্যানার্কিস্ট। আমরা কস্টিকামে অ্যানার্কিস্ট বুঝেছিলাম। আপনি যদি এই পুরনো নোটগুলা দেখেন, তখন এই দুইটা মেডিসিনকে খুব ভালোভাবে ডিফারেন্সিয়েট করবেন। আমি অবশ্যই একদিন ডিফারেন্সিয়েট করব ইনশাল্লাহ। তো কস্টিকাম কি করে? কস্টিকামের অ্যানার্কিস্টটা কি? কস্টিকাম হচ্ছে সিস্টেমকে ফলো করে, সিস্টেমকে ফলো করে সে বিরোধ করবে, তাই না? সিস্টেমেটিক ওয়েতে সে বিরোধ করবে, সিস্টেমকে শোধরানোর চেষ্টা করবে। আর মার্শাল কি করবে? সিস্টেমকে পুরো উলটপালট করে দিবে, একদম ডিস্ট্রয় করে দিবে, শেষ করে দিবে। এটাই হলো তার অ্যানার্কি। কোন সিস্টেম সে ফলো করবে না, কোন রুল ফলো করবে না, যাই হোক না কেন ফটাফট জিনিসপত্র ভাঙচুর, সিস্টেম রদ বদল করে উলট পালট করে, একদম পুরো ডিস্ট্রাকটিভ, সিভিলিটিক, পুরো ডিস্ট্রাকটিভ। আর কস্টিকামে নীতি নৈতিকতার কথা আসবে, সেনসিটিভ টু মোরাল, মোরাল নিয়ে সে চলবে, মোরালের বিষয়ে সে সেনসিটিভ। সমাজের ভালোর জন্য কিছু হোক, সমাজের উন্নয়নের জন্য কিছু হোক, এই বিষয়ে সে কাজ করতে চায়। কিন্তু মার্শালে এরকম থাকে না, কারণ আমরা মার্শালকে পাই হচ্ছে মোরাল ফিলিং ওয়ান টপের মধ্যে। মোরাল ফিলিং ওয়ান টপের মধ্যে আমরা কিন্তু নেতানিয়াহু, মোরাল ফিলিং ওয়ান টপের মধ্যে কিন্তু আমরা মার্শালকে পাই, কস্টিকামকে পাই না। আরেকটা সুন্দর রুব্রিক্স আছে, এই রুব্রিক্স আমি আলোচনা করব নেক্সট দিন, আজকে আসলে খুব একটা এনার্জি নাই। সেটা হলো মোরাল ফিলিং, আমি একটা কেস বলবো। মোরাল ফিলিং ওয়ান্ট অফ ক্রিমিনাল উইদাউট রিমোর্স, ডিসপোজিশন টু বিকাম এ, খুব সুন্দর রুব্রিক্স, ঠিক আছে? উইদাউট রিমোর্স মানে আপনি তার মধ্যে কোনো অনুশোচনা পাবেন না, পস্তানো থাকে না। আপনি একটা ভুল করে করে ফেললাম, ছেলেটাকে একটা মেরে ফেললাম, এই করলাম, ওর মধ্যে থাকে না এতগুলা ফিলিস্তিনিকে হত্যা করলাম, এতগুলা এই করলাম ওই করলাম, এতগুলা বড় বড় নেতাকে মারলাম, গুপ্ত হত্যা করলাম, কোনো অনুশোচনা পাবেন না, কোনো পস্তানো থাকে না। তার মধ্যে থাকে অডাসিটি। অডাসিটিটা কি? অডাসিটি আমরা কি জানি? অডাসিটি হচ্ছে ফুলিশ বোল্ডনেস। অডাসিটি মানে কি? অডাসিটি রুব্রিক্সটাকে দিয়ে দিই, দুঃসাহসিক। দুঃসাহসিক। হ্যাঁ, আমার নতুন যারা আছে তাদের জন্য একটু অডাসিটিটা বুঝাই শেষ করি। অডাসিটি হলো গোয়াড়, দুঃসাহসী, অপরিণামদর্শী, স্পর্ধিত, ধৃষ্ট। এমন ব্যক্তি কিছু পাওয়ার জন্য কি করে? বিপদ ঘাড়ে নিয়ে নেয়। সে এমনটা করে কারণ তার নিজের উপরে পুরোপুরি বিশ্বাস থাকে, আই ক্যান ডু ইট। অডাসিয়াস ব্যক্তি যারা থাকে তারা এটা নিজেদেরকে মানে মনে করে। আত্মবিশ্বাস অডাসিয়াস ব্যক্তিদের মধ্যে অনেক বেশি থাকে। তারা এই ধরনের কার্যক্রম সমাজ কিন্তু কোনো স্বীকৃতি দেয় না, কিন্তু সে করে ফেলবে। হ্যাঁ, ট্রাম্প কি করলো? ট্রাম্প তো কম অডাসিয়াস না। ওর পার্লামেন্টকেও মানলো না, ওর সিনেটদেরকেও মানলো না, বললো যে 2 সপ্তাহ আমরা দেখবো, দিয়ে 2 দিনের মাথায় সে বোমা নিক্ষেপ করে ফেললো। 2-3টা দেশ ছাড়া অন্যরা কি মেনে নিতে পেরেছে বিষয়টা? মেনে নিতে পারেনি, জাতিসংঘ মেনে নিতে পারেনি। সমাজ ভাবছে যে সে নির্বোধের মতন কাজ করছে,
যে অডাসিয়াস কাজটা করলো সেটা নির্বোধের মতন কাজ, এজন্য তাকে বলে দুঃসাহসী, বুদ্ধি নাই। লোকে বলে ও ডুবে যাবে, মরে যাবে, জেনে বুঝে নিজের পায়ে নিজে কুড়াল মারলো। দেখি ইরান কি খেল দেখালো দেখেন। তো অডাসিয়াস ব্যক্তি যে কাজ করতে চায় তার বিষয়ে তার পুরা বিশ্বাস থাকে, তার অ্যাসপেক্টে পুরা বিশ্বাস থাকে যে না আমি এটা করতে পারবো, দুটো বম ফেলবো, পারমাণবিক স্ট্রাকচার ধ্বংস হয়ে যাবে। আর সামনের জন ভাবে যে এটা করাটা বোকামি, সে কাজটা করতে পারবে না, কিন্তু শেষ পর্যন্ত সফল হয়ে যায়। যদিও ট্রাম্প এখানে সফল হতে পারেনি, খারাপ পরিস্থিতি বা বন্ধুর পরিবেশে সে তার মনের মতন কাজ করে এবং সফল হয়ে যায়। অডাসিয়াস ব্যক্তিরা এরকম হয়ে থাকে। তো অডাসিটি এমন ব্যক্তিকে বলা হয় যারা দুঃসাহসী। অনেক জায়গায় এর অর্থ দেওয়া আছে নির্ভীক, কিন্তু নির্ভীকের বিষয়টা হচ্ছে আলাদা, ঠিক আছে? অডাসিটি মানে নির্ভীকতা এবং পূর্ণ আস্থার কারণে একনিষ্ঠ হয়ে সিদ্ধান্ত নিয়ে সফলতা অর্জন করা। অডাসিটির মধ্যে ব্যক্তির এক ধরনের কনফিডেন্স থাকে, তার মনোবল অনেক বেশি থাকে, খাবো না ওষুধ, তার নিজের উপরে ভরসা থাকে, এজন্য সে ভরসা করে বা নিজের শক্তির উপরে নির্ভর করে সিদ্ধান্ত নেয়, ঠিক আছে? এটা হলো অডাসিটি। অডাসিটির পজিটিভ নেগেটিভ সাইড আছে, আমরা মনে হয় আর্নিকা পড়ানোর সময় আলোচনা করেছিলাম, হিপারসাল পড়ানোর সময় আলোচনা করেছিলাম। সেটা ছিল তো অডাসিটির মূল বিষয় হলো একটা এক ধরনের ফুলিশ বোল্ডনেস। সে তার লাইফে এমন ডিসিশন নেয় যে কাজটা করতে, যে সিদ্ধান্তটা নিতে, যে ওয়ার্কটা করতে অন্যরা, আমি আপনি সাধারণরা থরথর করে কাঁপবে, সেটাই হলো অডাসিটি। আপনার কাছে মনে হয় বাপরে বাপ কি কাজ করে ফেলেছে, 230 প্রেসার, বেটা ওষুধ খাবে না, কাটে চলে গেল। আপনার কাছে মনে হয় বাপরে কি করে পারতেছে, অন্যরা তো কাঁপবে এরকম হলে, ঠিক আছে? এটা হলো অডাসিটি। তো ঠিক আছে।